প্রিয় লিসেনার, শুনছেন ভূত ফাউন্ডার ইউটিউব চ্যানেল। আমি আছি আরিফ আপনাদের সাথে। প্রতি রাতের মতো আজকেও কিছু ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা যদি চান আপনার সাথে ঘটে যাওয়া ভয়ানক ঘটনাগুলো আমরা পড়ে শোনাই, তাহলে আমাদের সরাসরি মেল করতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfounder@gmail.com। বেশি কথা না বলে আমরা সরাসরি আজকের ঘটনায় চলে যাচ্ছি। গাজীপুর চৌরাস্তা থেকে সিএনজিতে করে আমরা পৌঁছাই শালনাতে। শালনা থেকে রিকশায় আমরা পৌঁছে যাই জালা মার্কেট। অবশেষে মোটামুটি দুর্গম একটা রাস্তা কোনোভাবে পার হয়ে আমি আর রেহান পৌঁছে যাই আমাদের আজকের স্পট নয়াবাড়িতে। ওকে, অনেক কষ্টে অনেক ঝামেলা করে কিছুটা জায়গায় ঝামেলা, অবশ্য পুরো জায়গায় ঝামেলা ছিল না। অবশেষে আমরা পৌঁছে গেছি নয়াবাড়ি, এবং এই নয়াবাড়িতে যার জন্য আসা সেই বন্ধু হচ্ছে সজল। সজল আমাদেরকে ইনভাইট করেছিলেন নয়াবাড়িতে আসার জন্য। সজলই বলবে আসলে নয়াবাড়িতে কি ঘটনা ঘটেছে এবং কেন সজল আমাদেরকে নয়াবাড়িতে এনেছে। সজল ভাই, কেমন আছেন? হ্যাঁ জি, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো। এবং আপনি আমাদেরকে এই যে নয়াবাড়িতে এনে ছাড়লেন, আপনি বলেন তো, মানে এখানের আসলে ঘটনাটা কি, মানে কেন আপনি এখানে আমাদেরকে এনেছেন? এই জায়গাটাতে অনেক আগে আপনার দেখা যেত যে অনেক মানুষ মেরে টেরে এখানে রেখে যেত। কিভাবে মারতে এটার কোনো আপনার ইয়া ছিল না। পরে দেখা যেত যে লাশ পড়ে আছে। লাশ ছিল, এটা আমিও কয়েকবার দেখছি। কিছুদিন আগেও একজন লোক অপরিচিত একটা তাল গাছের নিচে অজ্ঞান অবস্থা করেছিল, তো এলাকার মানুষ ওনাকে ধরে টরে সুস্থ করে দিয়েছে। ওনার কোনো আসলে কোত্থেকে আসছে, কিভাবে কি হয়েছে উনি বলতে পারে না, শুধু এতটুকু বলছে যে আমি এখানে কিভাবে আসছি এটা জানি না। আচ্ছা, মানে এমন কিছু কি বলেছে যে এর আগে কোনো মানুষ ওনাকে কোনো কিছু খাইয়েছে? হয় না রাস্তাতে অনেক সময় অজ্ঞান পার্টি বা কিছু আছে যে অন্য যাত্রীর বেশ ধরে কিছু খাওয়াই দেয়, তারপর অজ্ঞান হয়ে যায়, এখানে এসে ফেলে রেখেছে? না না না, এইসব কিছু বলে নাই। আমি তখন ওই জায়গাতে ছিলাম উপস্থিত, তো উনি শুধু বললো যে এখানে আমি কিভাবে আসি এটা আমি জানি না। ওকে, আরো কিছু মানে আপনি বলেছিলেন যে কি যেন একটা বাঁশঝাড় নিয়ে, এই যে একটা বাঁশঝাড় দেখা যাচ্ছে, মানে কেটে ফেলা হয়েছে যদিও অনেকটা, তারপরও অবশিষ্ট রয়ে গেছে, এগুলা নিয়ে কিছু একটা ঘটনা আছে। এবং এই ঘটনাটা আমরা শুনবো যে আসলে এই বাঁশঝাড়ের মধ্যে কি ঘটনা আছে এবং কেন এটা অর্ধেক কেটে ফেলে রাখা হয়েছে। তবে তার আগে সজল ভাই, আপনার কাছে আপনার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাটা একটু শুনে নেই আমরা, তারপরে আমরা ওই ঘটনাতে আবার ফিরছি। আমার যে অভিজ্ঞতাটা এটা আপনার এই নয়াবাড়ি নিয়েই, এখানেই ঘটেছে? এখানেই ঘটেছিল। আমরা প্রতিদিন বিকালে ওইখানটাতে আড্ডা দিতাম। সচরাচর অন্য পোলাপান দেয় না, কিন্তু আমাদের একটা গ্রুপ আছে, আমরা এখানেই আড্ডা দিতাম। তো একদিন আমরা এরকম আড্ডা দিতেছি। আপনি যে ঘটনাটা বলতেছেন এটা কতদিন আগের ঘটনা বলছেন? এটা প্রায় 2 বছর। আচ্ছা, ওকে। আমি তখন ক্লাস 9-এ পড়ি। বন্ধুরা মিলে আড্ডা দিতেছি, ভৌতিক বিষয় নিয়ে কথা বলতেছি। তো তখন আমি প্রথম সায়েন্সে পড়ি, স্যাররা বোঝাইছে যে আসলে ভূত টুত বলতে কিছু নাই। ওই রকমই আমি বলতেছি আসলে এগুলো ফান, মানুষ এমনিতেই বলে, এগুলো বলতে আসলে কিছু নাই, থাকলে আমাদের কাছে আসুক না, আমরা দেখি। এমন অবস্থায় দেখলাম যেখানে একটু জোরে বাতাস টাতাস, তো আমরা চলে গেলাম ওইখান থেকে। সন্ধ্যা হয়ে গেল, আমরা যে যার বাসায় চলে গেলাম। আমি পড়তে বসলাম সন্ধ্যার দিকে। তো রাত 8টা কি 8:30টার দিকে আমার একটা ফ্রেন্ড সুরজ, ও আমাকে ডাকলো। একটা ডাক দিল, 1 মিনিট পর আবার আমাকে ডাকলো। আমি সাথে সাথে বের হয়ে গেলাম। আমি ওকে ঘরে আসতে বললাম, ও আসলো না। আমি শার্টটা নিয়ে ওর সাথে বের হয়ে গেলাম। ও আমাদের উঠান থেকে অন্য দিকে ঘুরে দাঁড়িয়েছিল। তো ওর মুখটা আমি তখন দেখতে পাইনি। খুব কাছের ফ্রেন্ড, এত কিছু তো আসলে ইয়া করা যায় না তখন। আমি সাথে সাথে ওর পিছনে গেলাম। তো ও আমার থেকে 5 থেকে 10 হাত দূরে। তো আমরা খুব আসলে চঞ্চল। আমি ওকে মানে ওর শরীরে স্পর্শ করতে যাচ্ছি, যে ওকে মারতে চাচ্ছি এরকম আর কি, কিন্তু কোনোভাবে পারতেছিলাম না। তো একটা সময় হাঁটতে হাঁটতে দেখা গেল কি নয়াবাড়ির বনের কাছে আমরা চলে আসছি। কিন্তু আমি মানে এই দিকে চলে আসছেন আপনি? হ্যাঁ, এই দিকে না, একদম ওই নয়াবাড়ি যেখানে আমরা গল্প করতেছিলাম ওইখানে চলে আসি। কিন্তু আসলে ওইখানে আমি কিভাবে আসলাম এতটুকু কথা আমি আসলে বলতে পারিনি। আমি শুধু কথা বলতে বলতে আসছি, কোনো উত্তর দেয়নি। তো যখন ওইখানে চলে আসছি, তো 2-3 মিনিট দাঁড়ায় রয়েছে। আমি ওর কাছে যেতে যাচ্ছি কিন্তু যেতে পারিনি। এমন সময় একটা হাসি দেয়, হাসি দিয়ে আমার দিকে তাকায়। যখন আমার দিকে তাকায় তখন আমি দেখবে আসলে ওইটা আসলে সুরজ ছিল না, চেহারা পুরোই চেঞ্জ, আর ওর পা দুটো মাটিতে নেই। আমি এটা দেখে তো পুরো অবাক হয়ে গেলাম। এখন সময় তো খুব বেশি রাত না, অল্প রাতেই। তখন সময়টা হয়তো বা আমি 1 ঘন্টা বা আধা ঘন্টা হবে আমি ওইখান থেকে আসছি। আচ্ছা আচ্ছা। তো ও আমার দিকে একদম বিবর্ষ একটা হাসি দিয়ে তাকাল। আমি তো ভয় পেয়ে গেছি। তো আমাকে একটা কথা বললো, তোর খুব সাহস না, আজকে দেখবো তোকে কে বাঁচায়।
তো এমন সময় আমাদের চারিদিকে বাতাস টাতাস বইতে শুরু করলো, তাল গাছ আছে অনেক। আমি তো পুরো ভয়ে দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু আমি কোনো শক্তি পাচ্ছি না। এমন সময় আমি একটু দূরে দেখতে পেলাম কে যেন ওইখানে বসে রয়েছে। একটা লোক ছিল, আমি দেখে সাহস পেলাম, আমি দৌড়ে ওনার কাছে গেলাম, ওনাকে বললাম যে আমাকে বাঁচান। তো উনি আমার দিকে ঠিক একইভাবে তাকালো এবং উনি একটা বিভৎস হাসি দিল। ওনার চেহারাটা ছিল খুবই বিশ্রী, আমি সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। যে লোকটার কাছে সাহায্য চাইতে গেছেন তার কাছে ওই অবস্থায়? তারই এই একই অবস্থা। ওকে। আমি ওইখানে যাওয়ার পর ওনাকে বললাম আমাকে দেখেন, আমাকে একটু হেল্প করেন, আমি তো বিপদে পড়ছি। তো উনি একটা হাসি দিল যে তোকে কে বাঁচাবে, তোর তো খুব সাহস। এমন দিয়ে ওনার কাছে উনি আমার দিকে ফিরে তাকালো, দেখলাম ওনার চোখ দুটো মনে হয় খুলে পড়ছে এবং আপনার মুখ দিয়ে সমানে রক্ত ঝরছে বুক দিয়ে এরকম। আমি দেখে তো পুরা মানে পড়ে যাবো, আমার শরীরে শক্তি নাই। তারপর আমি বাঁচার জন্য মানুষ আর কি যা করে প্রাণপণে চেষ্টা করতেছি। তো দৌড়ে দেখতে পেলাম যে একটা লোক দাঁড়িয়ে আছে, আমি দৌড়ে তার কাছে গেলাম। যেতে যেখানে 1 মিনিট লাগার কথা সেখানে যেতে আমার 5 মিনিট লাগলো, মানে শক্তি নেই একেবারে শরীরে। তো আমি ওনার কাছে গেলাম, ওনাকে যে বললাম আমি তো খুব একটা বিপদে পড়ছি, আপনি আমাকে বাঁচান প্লিজ। তো উনিও সেম একইভাবে এক বিভৎস একটা হাসি দিয়ে আমার দিকে তাকালো, তোকে কে বাঁচাবে, তোকে আজকে কে বাঁচাবে। এবং আমি যে দৌড়ে বাসাতে চলে যাব ওই রকম শক্তিটা আমার ছিল না। এরকম আমার কাছে মনে হলো যেটা আমার চারিদিকে ঘিরে ধরতেছে। আমি খুব ভয় পেতেছিলাম, যখন আমি তখন দোয়াটাও কিছু পড়তে পারতেছিলাম না, মানে এতটাই ভয় পাইছি। সম্ভবত আমি ওইখানে 2-2.5 ঘন্টা এরকম দৌড়াদৌড়ি করছি। আচ্ছা। 2-2.5 ঘন্টা দৌড়াদৌড়ি করলে কি থাকে আমার শরীরে, হ্যাঁ, সেটাই। সেগুলো আমি সম্ভবত ভাবছি আজকে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। তো এমন সময় আমার আচ্ছা, এটা তো এই এলাকার মধ্যেই যে করছিলেন, এই সময় তো কোনো মানুষ মানে স্বাভাবিক মানুষ হ্যাঁ, কোনো চোখে পড়েনি? না কোনো চোখ। আমার এলাকাটাতে মানুষ খুব কম যায়, কোনো দোকানপাট নেই, বাড়িঘর নেই, কেন মানুষ চলাচল করবে, রাস্তাও নেই। আচ্ছা। তো আমি দেখলাম যে আমার ওই বৃদ্ধ দাদাটা আসতেছে। তো দাদা আমাকে দেখে অনেক বকাঝকা করলো, অনেক কান্নাকাটি করতেছে। উনি আমাকে একটা কথা বললো যে তোর খুব সাহস না, এইসব নিয়ে বিভিন্ন কথা বলো, তোর ভয় নাই। আজকে কি হতো যদি আমি না আসতাম। দেন ওনার সাথে আমি বাসার দিকে চলে আসলাম। যখন উনি আপনার পরিচিত? হ্যাঁ, উনি আমার পরিচিত, আমার দাদা হয় আর কি, পার্শ্ববর্তী বাড়ির। তো ওনার সাথে যখন আমি আমার বাসার কাছে চলে আসলাম তখন আমি অনেকটা সাহস পেলাম। তো আমি ওনাকে পিছনে ফেলে দৌড়ে চলে গেছি। দেখি আমার বাড়িতে অনেক মানুষ আমাকে খোঁজাখুঁজি করতেছে, আমি বাসায় নেই। তো আমি দেখলাম যে আমার ওই দাদাটা সবার সাথে, উনি অসুস্থ, তারপর যখন শুনছে যে আমাকে খুঁজে পাচ্ছে না, তো উনি আমার বাড়ির সবার সাথে আমার রুমে বসে আছে। তো আমি ওনাকে দেখে একদম সাথে সেন্সলেস হয়ে গেছি। আমি মানে বুঝলাম না, যেই দাদা আপনাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসছে, সেই দাদা কি দেখছেন যে ঘরে বসে আছে? জি ওই দাদাই ঘরে বসে আছে। যখন সেন্সলেস হয়ে যাই তখন আমাকে বললো যে আমি নাকি রাত 1টা বাজে তখন বাইরে। তখন আপনি ওখানেই ছিলেন? এতক্ষণ ছিলাম, কিন্তু সময়টা কোথায় দিয়ে পার হয়ে গেছে আমি বলতে পারিনি। তো যখন আমার জ্ঞান ফিরলো তখন আমি সবকিছু বললাম। তো দাদা বললো আমি তো আজকে 2-3 দিন ধরে অসুস্থ, বাসা থেকে বের হইতে পারি না, তোমাদের বাসায় আসলাম অনেক কষ্ট করে, আমি তোমাকে কি করে ইয়ে করলাম। আর সবচেয়ে এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হলো যে আপনার যে সরুজ ফ্রেন্ডার কথা বলছিলাম, ও 2 দিন আগে ওর দাদু খুব অসুস্থ ছিল, ওইখানে চলে গেছে ওর দাদুকে নারায়ণগঞ্জ দেখতে। আচ্ছা, তার মানে সে এলাকাতেই নেই? সে এলাকাতেই নেই, কিন্তু আমার এইটা মনে ছিল না যে ও নারায়ণগঞ্জে চলে গেছে। ওর সাথে কিন্তু আমার সন্ধ্যার দিকে ফোনে কথা হয়েছে, কিন্তু আমার এটা মনে ছিল না, কারণ ও একদম আমার একজন কাছের একজন ফ্রেন্ড। তো এত কিছু চিন্তা করিওনি। ডেফিনেটলি খুব কাছের মানুষ যখন ডাক দিবে বাসা থেকে, তো কোনো কিছু চিন্তা না করে আসলে হুট করে বের হয়ে আসাটাই অনেক স্বাভাবিক। আর তারপর আমি প্রায় 2 মাস ওনাদের দুজনকে দেখলে খুব ভয় পেতাম, ওই বন্ধুকে আর ওই বন্ধু আর সেই আমার দাদাকে। তবে আপনার দাদার বেশে ভালো একটা কিছু এসে অবশ্যই আপনাকে বাঁচিয়ে দিয়েছে সেখান থেকে। আমি এখানে একটা জিনিস বলি যে আমার দাদার যে বাবা, উনি ছিলেন একজন বড় আলেম ছিলেন। তো উনি মরারও প্রায় 2-3 বছর আগে থেকেই বলতে পারছিল যে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে আমি মারা যাবো, তোরা কেউ কোথায় যাস না, এবং এইটা প্রায় অনেকবার বলছে। তো উনি জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে আপনার দুপুর 12টা 1 মিনিট উনি মারা যান, একদম এক্স্যাক্টলি 1 তারিখে মারা গেছেন। এবং আমার আব্বু ওনার যে মাজারটা হয়েছে আমরা করছি, মাজারের সামনে একদিন আব্বু গ্রাম্য মেলা থেকে আসতেছে অনেক রাত্রে। তো আসার সময় দেখতে পাই যে ওনার ওই মাজারের সামনে বড় একজন দাড়িওয়ালা একজন লোক বসে বসে তসবিহ গুনতেছে। তো আব্বু এটা দেখে খুব ভয় পায়। আমার যেই দাদার কথা বললাম ওই দাদার বাসাতে দৌড়ায় যায়। তো দৌড়ায় যায়, দাদার নিয়ে বাসা থেকে বের করে, কিন্তু আসলে কিছু দেখতে পায় না। যাই হোক, হয়তোবা এই শুভ শক্তিটাই আপনাদেরকে কোনো না কোনো ভাবে প্রোটেক্ট করে রাখছে আর কি বিভিন্ন অশুভ জিনিসের কাছ থেকে। আরো কিছু ঘটনা মনে হয় আছে আপনার কাছে, সেই ঘটনাগুলোর দিকেও চাই যে কি ঘটেছিল ওই ঘটনাগুলো। আচ্ছা, আমার একটা ঘটনা ছিল পানির কুয়াকে নিয়ে। আচ্ছা, এই কুয়াটা কোথায় ছিল? এই কুয়াটা টাঙ্গাইলের একটা এলাকাতে
তো ঘটনাটা ছিল এইরকম, এলাকাতে খাওয়ার পানির মতো আর কোনো ইয়া ছিল না, ওই কুয়া থেকেই সবাই নিত আর কি পানি। মানে এখন যে ঘটনাটা বলছেন আপনি সেটা হচ্ছে বেশ আগের ঘটনা। হ্যাঁ, প্রায় আপনার 80-85-র দিকে। আচ্ছা আচ্ছা, ওকে, এটা শুনেছেন আপনি? হ্যাঁ, আমার দাদার কাছ থেকে শুনেছি। ওকে, ফাইন। তারপর? ওইখানে আমার দাদার এক বন্ধুর বাসা ছিল, উনি এখানে বেড়াতে গেছিল, উনি এই ঘটনা ওইখান থেকে শুনে বা দেখে তারপরে এসে আমাকে এটা বলছে। ওকে। তো ওইখানে একটা এরকম কুয়া ছিল, তো গোয়া থাকার পর এলাকার সবাই ওইটা থেকে পানি টানি নিত। তো গোয়াটা হঠাৎ করে কেমন যেন ডেঞ্জারাস হয়ে যায়, এমন মানুষ ডেঞ্জারাস বলতে? সন্ধ্যার সময় মানুষ কুয়ার পাশেই রাস্তা ছিল মানুষ যাওয়ার মতো, তো যাচ্ছে, দেখতে পেয়েছে সন্ধ্যার সময় কে যেন একজন কুয়ার ভিতরে, আগে তো রশি দিয়ে তো পানিটা তুলতে হয়, কিন্তু উনি হাত দিয়েই ভিতর থেকে পানি তুলতেছে, মানে কুয়ার উপরে দাঁড়িয়ে হাত দিয়ে নিচ থেকে পানি তুলতেছে। আচ্ছা। তো এইরকম এটা অনেকেই দেখছে, কিন্তু মানুষের কোনো ইয়ে ছিল না, ওইটা থেকে পানি খেতে হবে, অপশন ছিল না। আবার অনেকেই দেখতো যে রাত্রের সময় ওখান থেকে কেউ পানি তুলে গোসল করতেছে, এরকম অনেকে দেখছে। কিন্তু কেউ কি কাছে যে জানার চেষ্টা করেনি? হ্যাঁ, যে যখন সন্ধ্যার সময় গ্রামের যা মহিলারা পানি আনতে যায়, তখন যারা পানি আনতে গেছে দেখা যায় কাছে যাওয়ার আগে বা মানুষের চোখের পলক পড়তে পড়তে দেখা যায় যে ওই জিনিসটা ভ্যানিশ হয়ে যেত। তো এটা নিয়ে ওই একটা ঘটনা বলতেছি, যে ওই কুয়ার পাশে যেই বাড়ি ছিল ওখানে একজন অবিবাহিত একজন লোক ছিল, তো উনি প্রতি রাতেই আপনার শুনতে পেত এরকম ওই কুয়ার পাশে কেউ যেন কান্না করতেছে, বা অনেক সময় গোংরানো যেই শব্দগুলো মানুষ মরার ওইরকম গোংরানো শব্দ। আবার অনেক সময় দেখতে পেত যে ওখানে শুনতে পেত যে নৃত্য, কেউ নৃত্য করতেছে এরকম। তো একদিন ওই লোকটার রাত্রে ওয়াশরুমে যাওয়ার খুব প্রয়োজন হয়। তো আর এটা তো জানেন যে গ্রামের বাড়িতে ওয়াশরুম গুলো অনেক দূরে থাকে, তো উনি রাত্রে ওয়াশরুমে যায়। তো যখন উনি ওয়াশরুমে ছিল, তো গ্রামের ওয়াশরুম গুলোতে ছিল তাল পাতা এগুলো দিয়ে বেড়া টেরা দেওয়া থাকে কোনো রকম আর কি। তো উনি ওই বেড়ার ফাঁক দিয়ে দেখতেছে যে কুয়ার পার একজন বৃদ্ধ মহিলার মতো যে কে যেন একটা বসে আছে, এবং চেহারাটা তো খুব বিশ্রী। উনি যখন ওই দিকে তাকাইছে, দেখে সাথে সাথে মানে ওনার দিকে তাকে একটা হাসি দিছে। হাসিটা খুবই 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 বিশ্রী একটা হাসি ছিল। উনি দেখে মানে খুব ভয় পাইছে, ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলছে। তো যখন চোখ খুলছে, উনি দেখতে পেল যে ওনার যে ওই ইয়াটা আছে, এই যে ওয়াশরুমের সামনে ওই মহিলাটা এসে হাসতেছে। ডর মানে ভয়। এই ভয়কে উপলব্ধি করবার জন্য পরিবেশটা কিন্তু খুবই জরুরি। সেই পরিবেশটা হচ্ছে শুনশান নীরব একটি জায়গা, কিংবা একলা একটা কক্ষে, জানালাটা হালকা করে খোলা, যদি ভালো হয় একা একা শুনুন, ঘরের বাতিটি নিভিয়ে দিন, কিংবা শুনশান জায়গাতে হলে সেখানে যেন অন্ধকার থাকে, সে ব্যাপারটা দেখে নেবেন। নিশ্চিতভাবেই ডর শোনার জন্যে, ডরের প্রত্যেকটি পালস বোঝার জন্যে আপনার রেডিওর ফ্রিকোয়েন্সিটা ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে, সেটাও নিশ্চিত করে নিন। ফিরছি। তো উনি প্রতি রাতে শুনতে পেত কুয়ার পাশে কেউ যেন কান্না করতেছে, বা অনেক সময় গোংরানো যেই শব্দগুলো মানুষ মরার ওইরকম গোংরানো শব্দ। আবার অনেক সময় শুনতে পেত যে কেউ নৃত্য করতেছে এরকম। তো একদিন ওই লোকটার রাত্রে ওয়াশরুমে যাওয়ার খুব প্রয়োজন হয়। গ্রামের বাড়িতে ওয়াশরুম গুলো অনেক দূরে থাকে, তো গ্রামের ওয়াশরুম গুলোতে ছিল তাল পাতা এগুলো দিয়ে বেড়া টেরা দেওয়া থাকে কোনো রকম আর কি। তো উনি ওই বেড়ার ফাঁক দিয়ে দেখতেছে যে কুয়ার পার একজন বৃদ্ধ মহিলার মতো যে কে যেন একটা বসে আছে, এবং চেহারাটা তো খুব বিশ্রী। উনি যখন ওই দিকে তাকাইছে, দেখে সাথে সাথে ওনার দিকে তাকে একটা হাসি দিছে। হাসিটা খুবই খুবই বিশ্রী একটা হাসি ছিল। উনি দেখে মানে খুব ভয় পাইছে, ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলছে ওয়াশরুমেই। তো যখন চোখ খুলছে, উনি দেখতে পেল যে ওনার ওয়াশরুমের সামনে ওই মহিলাটা এসে হাসতেছে। কুয়া থেকে কিন্তু ওয়াশরুমের দূরত্বটা অনেক মোটামুটি। আচ্ছা আচ্ছা। ওইখানেই দেখা যায় যে যখন উনি চোখ বন্ধ করে চোখ খুললো, চোখ খোলার পর উনি দেখতে পায় যে ওইখানে ওই মহিলাটা হাসতেছে। তারপর উনি এখান থেকে দৌড়ে চলে আসেন, চিৎকার দিয়ে চলে আসেন। ওই দিন উনার আর কিছু হয় নাই, ওই ভয়টা দেখার পর উনি চলে আসছে। তো আমার দাদার সাথে যে ঘটনাটা হয়েছে এই কুয়াতেই। হ্যাঁ। আচ্ছা। এই কুয়াতে উনি ওখানে বেড়াতে গেছিল ওনার ওই বন্ধুর বাসাতে। তো উনি রাত্রে হয়তো বা কোনো কারণে গ্রামে বের হয়েছে, গরম টরম ছিল। বের হওয়ার পর যে কি কুয়ার পর অনেক সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তো আসলে গ্রামের মানুষ একটা কৌতূহল বশতই, মানে ওনার এইরকম মেয়ে ছিল মেয়েটা, মানে ওনার খুব যেতে ইচ্ছে করতেছিল ওই মেয়েটার কাছে। তো উনি আসলে যায়। একটা সময় যেমন অনেকটা কাছাকাছি চলে আসে, তখন দেখতে পায় যে মেয়ের পায়ের যে ইয়েটা আছে না, উল্টো ঘুরানো।
আচ্ছা তো উনি দেখে এটা আসলে বুঝতে পারে যে এটা আসলে সাধারণ মানুষ না। যখন দাদা দৌড়ায় পিছন দিকে চলে আসতেছিল, তখন উনি একটা হাসি দেয়, খুব সুন্দর দেখে একটা হাসি দেয়। উনি আর পিছন দিকে তাকায়নি, চলে আসলো। এর 2-3 দিন পর ওই যে লোকটা ওয়াশরুমে ছিল, ওনার ওই যে কুয়ার যে রশি থাকে না, ওই রশিতে ওনার লাশ ছিল কুয়ার ভিতরে। মানে 2 দিন পর ওই লোকটাকে কুয়ার ভেতরে ওই দড়িতে বাঁধা অবস্থায় পাওয়া হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমার দাদা তখন চলে আসছে। পরে আবার ওইখানে মৃত্যুর খবর শুনে যায়। তো এই কুয়া নিয়ে যখন এলাকার সবাই মানে অনেক কৌতূহল ছিল, বিভিন্ন কিছু এরকম দেখছে, তো অনেক ওজাটো জানতো, ছোটখাটো যারা ছিল ওনারা চলে যেত, কিছু করতে পারতো না। এখানে আমি আরেকটা কথা ফেলে আসছি, সেটা হলো যে মাঝে মধ্যে সকালবেলা উঠে দেখা যেত কি কুয়ার আশেপাশে অনেক আবর্জনা, এবং কুয়ার ভিতরে যে পানির মধ্যে অনেক আবর্জনা, যারা কুয়া আপনার খনন করে বা কুয়ার যে পরিষ্কার টরিষ্কার করে যে কাজগুলো করে, ওই লোকদের কাছে গেলে ওই লোকগুলো অগ্রিম বলে দিত যে এই কুয়াতে আমরা কাজ করব না। আচ্ছা, তার মানে এখানে এই বিষয়টা মোটামুটি অনেকের কাছেই পৌঁছে গেছে এবং অনেকে একটু অন্য চোখে দেখতো এটাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য চোখে দেখতো। এরকম যারাই যেত না, আমরা এই করতে কাজ করবো না, যত টাকাই দেন। এমনকি ওনাদের নাকি স্বপ্নেও দেখায় যে আজকে সকালে যদি কেউ যেত কুয়ার কাজের কথার জন্য, আপনি গতকালকে রাত্রে উনি এই স্বপ্ন দেখতো যে এই কুয়াতে যাস না বা কাজ টাজ করিস না, এরকম। তো কেউ আসতো না, কিন্তু মানুষের কোনো ইয়া ছিল না, ওইটা থেকে পানিটা নিয়ে নিত। তো যে লাশটার কথা বলতেছিলাম, 2-3 দিন পর ওই গলাতে রশি বাঁধা লাশ দেখতে পায়। তো আমার দাদা ওইখানে যায়। তো অনেক কষ্টে অনেক বড় একজন ওঝা বা কবিরাজ বলে যে উনাকে জোগাড় করে। তো আনার পর উনি ওই যে বসে যে জিন নামানো বা এরকম কিছু, উনি যেটা বললো যে ওইখানে যে পিশাচ বা শয়তান বলে, ওনার কাজই ছিল যে অবিবাহিত যারা আছে তাদেরকে ধ্বংস করে ফেলা। ওই এলাকাটা নাকি ওনার খুব পছন্দ হয়েছিল, ওই শয়তান বা যা নরপিশাচ যাই বলে। তো ওই যে আমার দাদার যে বন্ধুটা ছিল, উনি ছিল অবিবাহিত। তো ওনার ঘটনা যে বললো যে উনি মারা গেল কিভাবে, তো উনি বললো যে ওই কুয়ার পাশে রাত্রে অনেক সুন্দরী একটা মেয়ে ছিল। ওই যে আমার দাদার ক্ষেত্রে যে ঘটনাটা হয়েছে, ওই রকম সুন্দরী একটা মেয়ে ছিল, এবং দেখে নাকি উনি ওনার কাছে চলে যায় এবং ওনার সাথে তখন নাকি ওনাকে ধরে মেরে টেরে ফেলে, এরকম। আচ্ছা, এটা ছাড়া কি আর কোনো ধরনের মৃত্যুর খবর কি কুয়াতে হয়েছে? আর কোনো মৃত্যু জানা আছে আপনার? আমি আরেকটা শুনছিলাম যে ওই পাশেরই এক বাপের এক ঝি বলে গ্রাম্য ভাষায়, তো ওই রকম একটা মেয়ে মারা গেছিল কুয়ার পাশে, আপনার এই যে গাছগুলো আছে না, গাছের গলায় রশি দিয়ে। আচ্ছা, এরকম একটা আমি শুনছিলাম। আর ওই এখানে মরাটার কোনো ইয়ে শুনি নাই। তখন যে কবিরাজটাকে বলা হয়েছিল গ্রামবাসী যে আপনারা এটা যে করেই হোক ওনাকে এখান থেকে তাড়ান, কবিরাজটা বলতেছিল যে এটা তো আমার পক্ষে যদিও সম্ভব, কিন্তু আমার না হয় আপনাদের এলাকার খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে। অনেক কষ্টে এটা তাড়ায়। 1 সপ্তাহ পর ওই ওজাটা ওই এলাকা থেকেই চলে যায়। কিন্তু যখন তাড়ানোর আগে যে ওই যে নরপিশাচটাকে যখন হাজির করা হয়, ও বলে যে আমি এখান থেকে যাব, ঠিক আছে যেতে হয়তো বা তোরা বাধ্য করছিস, কিন্তু তোর বা তোর এই এলাকাবাসীর আমি অনেক বড় একটা ক্ষতি করে যাব। ওই যে আমার দাদার বন্ধুটা যেভাবে মৃত্যু হয়, ওই কবিরাজের ঠিক একইভাবে ওই কুয়াতে মৃত্যু হয়, গলায় দড়ি দিয়ে। কবিরাজ নিজেও এভাবে মারা যায়? হ্যাঁ, নিজেও এভাবে মারা যায়, কিন্তু উনি অনেক বড় একজন কবিরাজ ছিলেন। কুয়াটা কি এখনো আছে? কুয়াটা না, কুয়াটা তারপরে যখন ওই যে মানুষ বললে যে 40 দিনের একটা ইয়া করা হয়, তো আমার দাদা ওই ইয়াতে গেছিল, ওই দোয়াতে। প্রায় মাসখানেক পরে একদিন গ্রামবাসী সবাই উঠে ঘুম থেকে উঠে দেখে যে মানে ওইখানে যে কুয়া ছিল এর কোনো চিহ্নই নেই, হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়। আচ্ছা, তো ওকে। টাঙ্গাইল- যদি টাঙ্গাইলের মানুষ যদি শুনে থাকে আজকে ডট, এবং তারা যদি আমাদেরকে এই কুয়াটা আসলে এরকম জায়গাটা টাঙ্গাইলে আছে কিনা এবং কোথায় আছে একটু সন্ধান দিতে পারে, আমরা সেটার অপেক্ষায় থাকবো। কারণ আমার ওই জায়গাটা দেখার জন্য খুব বেশি মাত্রায় মানে আগ্রহ তৈরি হয়েছে। সো আমরা চেষ্টা করব যদি সন্ধান পাই সেই জায়গাটাতে পৌঁছানোর জন্য। আর আমিও চেষ্টা করব যে করে হোক যে ওই জায়গাটার নাম আমি হয়তোবা আমি চেষ্টা করবো ভাইয়া। অফকোর্স আমরা সেটা অপেক্ষায় রইলাম। তো সজল ভাই, তো এই কি আপনার অভিজ্ঞতা নাকি আরো কোনো ধরনের কোনো ঘটনা আছে? আরেকটা ঘটনা আমার এক বন্ধু শিমুর কাছ থেকে শোনা, ওর দূর সম্পর্কে এক মামার সাথে এই ঘটনাটা ঘটে। আচ্ছা, শুনি তাহলে আমরা। সেটা হলো যে বরিশালে ঘটনাটা হয়। তো ওই এলাকা তো বৃষ্টি টিষ্টি, যে বন্যা হলে বৃষ্টির মধ্যে নাকি অনেক মাছ পাওয়া যায়। আচ্ছা, তো উনি রাত্রে একদিন যায় মাছ ধরতে, অনেক মাছ ধরে। উনি খুব মানে মাছ ধরতে খুব ভালোবাসতো। তো একাই চলে যায়, বৃষ্টির মধ্যে অন্য কেউ যেতে চায় না। তো যখন মাছ টাছ ধরতেছিল, তো উনি একটা জিনিস লক্ষ্য করলো যে খুব মাছ উঠতেছে। তো উনি চিন্তা করলো যে আজকে যতক্ষণ ধরা যায় শুধু ধরবে আমি, সকাল হওয়ার আগ পর্যন্ত। তো উনি বড় পাতিলে মাছ টাছ রাখতেছে। তো এমন সময় আপনার এই যে শব্দ পাচ্ছে যে ওইখান থেকে কে যেন মাছ খাচ্ছে।
আচ্ছা। তো এখানে একজন বড় লোকের মতো, যেহেতু উনি দেখে আসলে বুঝে ফেলছে যে এটা আসলে কোনো মানুষের কাজ না। তো ওনার হাতে একটা লাঠি ছিল, উনি ছিল খুব সাহসী মানুষ আগের দিনের। তো উনি যা করছেন কি, সাথে সাথে এটার অনেক জোরতে একটা বাড়ি দিছে। আচ্ছা। তো ওইটা তো মনে করেন ওনার দিকে অনেক বড় বড় চোখ করে তাকাইছে, এবং তো ওনাকে বলতেছে, তোর এত বড় সাহস, আমাকে বাড়ি দিছস, আমাকে মারছস। তো ওনার মতো এরকম নাকি আরো 2-3 জন ওইখানে চলে আসে, ওই বুড়ো লোকটার মতো। চেহারা আসলে মানুষের মতো ছিল না, কিন্তু বোঝা যাচ্ছে যে এটা বুড়ো। যে লোকটা মাছ ধরতেছিল উনি ওই 2 জনের সাথে আর পারে নাই। তো মারতে মারতে একটা সময় যে পাশেই ছিল কাদা, বৃষ্টি হচ্ছিল যেহেতু, ওনার একদম বুক পর্যন্ত গেড়ে ফেলছিল। তো এমন সময় ওনার বাসা থেকে লোকজন আসতেছিল হারিকেন নিয়ে। তো এইটা দেখে পিশাচগুলো বাকি ওরা চলে যায়, ওই লোকটা বেঁচে যায়। কিন্তু যখনই আপনার ওই লোকটাকে ওখান থেকে উদ্ধার করে নেওয়া হয়, নেওয়ার পর ওই লোকটা আপনার অনেকদিন অনেক মানে পাগলামি টাগলামি করছে, কিন্তু সুস্থ ছিল না, অনেক জ্বর টরে ভুগছে। উনি বলতো যে ওই যে আমাকে আসতেছে, নিতে আসতেছে, আমাকে আর বাঁচতে দেবে না, আমি খুব ভুল করছি, আমাকে ক্ষমা করে ওই দাও। দিনের ঘটনার পর থেকে এইগুলো শুরু হয়ে যায়। ও মানে উলট পালট কথা বলতেছে, আপনার বাড়ির মানুষকে সবাইকে বলতেছে তোকে শেষ করে দেবো, তোকে শেষ করে দেবো, তোর বংশ রাখবো না, এরকম আর কি বলতেছিল ওই লোকটা। তো আমরা এলাকার যে মানুষ টানুষ ছিল, ওনার যে পরিচিত, উনি কাউকে চিনতে পারেনি। তো এরকম চলতে থাকে। তো একটা সময় উনি কিছুটা সুস্থ হয়। তো এখন উনি যার যার মতো আলাদা থাকতেছে। তো 2-4 দিন পর দেখা গেল কি উনি ওনার রুমে মৃত অবস্থায় ছিল, এবং উনি মৃত্যুটা খুব মানে ভয়াবহ ছিল। ওনার যে মানে মরার পর ভিতর কলিজা এটা একদম বের করা ছিল। আপনার মুখ থেকে বিভিন্ন জায়গা থেকে মাংস টাংস নিয়ে যায়, ঠোঁটের দিক থেকে মাংস। মানে ওনাকে এই অবস্থায় কোথায় পাওয়া গেছে? ঘরের মধ্যে? ওনার রুমে। আর কোনো মানুষ ছিল না তখন? না, উনি অবিবাহিত ছিলেন। মাই গড। আর ওনার ওই যে ইয়াটাতে ভারী দিছিল, ওই রকম ওনার পিঠেও এরকম একটা ভারীর দাগ ছিল। আচ্ছা, উনি মাছ ধরার সময় যাকে বাড়ি দিয়েছিল ওরকম একটা দাগ, ওই রকম একটা দাগ ওনার পিঠেও ছিল। আর ওনার মৃত্যুটা খুব করুণ হয়, মানুষ লাশটা দেখে খুব ভয় পেয়েছিল। মানে কি বলবো, এই মৃত্যুর যে বিভৎস ঘটনাটা শুনলাম, মানে ওটা চিন্তা করলেই মানে খুব ভয় পেয়ে যাওয়ার কথা। ডেফিনেটলি যে কোনো মানুষ দেখলে এটা ভয় পাবে। আর আরেকটা ঘটনা, আমার এক ফ্রেন্ড শান্ত, ও তখন আপনাদের ডরের সম্ভবত 4 পর্ব চলে। আচ্ছা আচ্ছা। তো ওর হেডফোনটা অন্য এক ওর ফ্রেন্ডের বাসায় নিয়ে গেছে। তো খুব 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো রাত্রে যখন 11টা বাজছে, তখন ওর মনে হয়েছে যে আজকে তো বৃহস্পতিবার, ডর শুনতে হবে। ওদের এলাকাটার আপনার চারপাশে জঙ্গল পাশে পুষ্কুনি আছে। তো রাত্রে ও দৌড়ে গেছে ওর ফ্রেন্ডের কাছ থেকে হেডফোন আনার জন্য। যখন হেডফোন আনতে যায়, তখন ওর কাছে মনে হলো কি কিসের সাথে যেন একটা বাড়ি খেলো। তো বাড়ি খাওয়ার পর ও পড়ে যায়। পড়ে যাওয়ার পর যখন চোখ তুলে তাকায় দেখে একজন বড় পাগড়িওয়ালা লোক। তো ও দেখে সাথে সাথে সালাম দেয়। শুধু ওই লোকটা তখন বলে, শুধু আজকে সালামটার কারণে তুই বেঁচে গেলি। এরপর ওর 2-3 দিন জ্বর ছিল, কিন্তু তেমন কোনো আর কিছু হয়নি। মানে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি যে ডর শুনতে গিয়ে, হেডফোন আনতে গিয়ে তার এই অবস্থা হয়েছিল। তো একটা জিনিস দেখা যায়, এখন না বললে নাই হচ্ছে, যদিও আমরা ডরে সবসময় ভয়ের কথাই বলি, তো ডর শুনতে গিয়ে কেউ এই ধরনের ঘটনায় পড়ে যান, আমরা সেটা চাই না। আর যদি এই ধরনের ঘটনা ঘটেই যায়, এবং আপনি যদি সজল ভাইয়ের মতো আমাদেরকে কখনো আমন্ত্রণ জানাতে চান, কিংবা আপনি যদি বাকি অতিথিদের মতো আমাদের জার্নিতে যোগ দিতে চান, তাহলে আমাদেরকে ফোন করতে পারেন। এই ফাঁকে একটু ফোন নাম্বারটা আমরা বলে দিই, সেটা হচ্ছে 09613892892। ওকে সজল ভাই, তো মোটামুটি এই ছিল আপনার ঘটনাগুলো। জি। তবে একটা ঘটনা তো বাদ রয়েই গেছে, সেটা হচ্ছে এই যে আপনি আমাদেরকে এখানে নিয়ে আসলেন। তো এখানের যে বাঁশঝাড়ের ঘটনাটা, একটা ঘটনা যে এইটা যে অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে এটাতে কেটে ফেলার চেষ্টা করা হয়েছিল এবং অর্ধেক অবস্থায় রয়ে গেছে। এটা কেন? এটা আমি আপনাকে বলি, এই জায়গাটা একটা হন্টেড প্লেস ছিল। এখন হয়তো বা এলাকাতে মানুষ টানুষ বাড়ার কারণে ওই রকম জমিটা বিক্রি করা হয়েছে। এর আগে আপনার এখানে এই যে বাঁশঝাড়, এখানে আপনার মানুষ মারা অবস্থায় ছিল। কে কোন জায়গার মানুষ কোনো পাওয়া যায় না, পুলিশ লাশটা নিয়ে যায়। কিন্তু আপনার লাশটা যে মারা যায়, লাশটার শরীরে কোনো দাগ টাগ ছিল না। এটা আমি ছোটবেলায় দেখছি, আমার নিজের চোখে দেখা। আর রিসেন্টলি জমিটা বিক্রি করা হয়ে গেছে। মাটি উঁচা নিচা ছিল অনেক, তো মাটি কেটে অনেক জায়গায় সমান টমান করে ফেলছে। এই যে আপনি দেখতেই পাচ্ছেন যে এদিকে পরোটা সমান, শুধু এই জায়গাটা আছে।
সব জায়গা সমান করছে, কিন্তু এইখানে যারা কাজ করতেছিল এই জায়গাটা কেটে ভাঁড়জারটাও কেটে ফেলছে, কিন্তু এই জায়গাটা মাটি কেটে সমান করতে চাইছিল, কিন্তু 2-3 জন আমরা নিজে দেখছি যে আপনার অজ্ঞান হয়ে পড়ে গেছে, এবং ওই পরবর্তীতে কাটার সময় হ্যাঁ কাটার সময় অজ্ঞান হয়ে পড়ে গেছে, এবং পরে ওনাদের স্বপ্ন দেখাইছে যে এটা তোরা কাটিস না, কাটলে তোদের খুব প্রবলেম হবে। দেন ওইটা এখনো কাটতে পারি নাই, এখনো ওইভাবেই আছে, আপনারা তো দেখতে পারেন। আর কেউ আর কাটার সাহসও করেনি? হ্যাঁ, আর সাহসও কেউ করেনি। অদ্ভুত, মানে এইটার জন্যই আজকে ডট টিম ছুটে এসেছে সজল ভাইয়ের আমন্ত্রণে এখানে, যেহেতু সজল ভাই একটু আগে তার কথায় বলেছে যে জায়গাটা কেউ কিনে নিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি কনস্ট্রাকশনে হয়তোবা কোনো একটা ইন্ডাস্ট্রি বা কোনো একটা কিছু করার এখানে প্ল্যান রয়েছে। সো আমরা সেই জন্যই এটার কথা বলতে পারছি না, এতে যারা এটার ওনার তাদের প্রবলেম হয়ে যেতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা এই জায়গাটার নাম বলছি না, কিন্তু যদি কেউ বুঝে থাকেন তাহলে এটা এসে দেখে যেতে পারেন যে সজল ভাই যে জায়গাটার সন্ধান দিয়েছে। তো অনেক ধন্যবাদ সজল ভাই, আপনি আমাদেরকে এমন দারুণ একটা জায়গার সন্ধান দিয়েছেন এবং চমৎকার কিছু ঘটনা শুনিয়েছেন। ধন্যবাদ ভাই আপনাকেও। ওকে দেন, ডর মানে ভয়, আর ভয় মানে হচ্ছে ভয়ের ঘটনা, আর ঘটনাগুলো যাদের সাথে ঘটে তাদেরকে আবার ভীতু বলা যায় না, তাই না? রাইট, আসলে ভীতু বলাটা ঠিক হবে না, কারণ এই ঘটনাগুলো ফেস করতে হলে ভীতু হলে হয় না, যারা সাহসী তারাই ফেস করতে পারে। আর কারণ আমরা অনেককে পেয়েছি যারা এই ঘটনাগুলোর পেছনেই ঘুরে বেড়ায়, এগুলা মানে ঘটার জন্য চায় যে ঘটুক আমার সঙ্গে। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে যে আছেন, এবং উনি কি আদৌ কি চেয়েছিলেন কি চাননি, না চাইতেই ঘটে গেছে কিনা সেটা একটু আমরা জানি ওনার কাছ থেকে। শুরুতে একটু পরিচয়টা জানি আপনার কাছে। আমার নাম হচ্ছে এম এ কাউসার। আচ্ছা। আমি বিজনেস করি। আহা। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। প্লিজ। হ্যাঁ, ঘটনাতে যাবেন তার আগে একটা কথা বলে নিই, আপনার কাছ থেকে ডট টিমের কাছ থেকে যা শুনেছি, আপনার কাছ থেকে যা শুনেছি, সেখানে একটা জিনিস বুঝলাম যে আপনি নিজেই বলছিলেন যে আপনার ঘটনাগুলো যতটা না ভৌতিক তার চেয়ে বেশি ইন্টারেস্টিং, জি রাইট? অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং বলতে আসলে আমরা কি বুঝি, মানে আমাদের কাছে ভৌতিক বা অলৌকিক কোন ঘটনাগুলো লাগে, যে ঘটনাগুলো ব্যাখ্যার বাইরে, আর ব্যাখ্যার পরের অবস্থানটা ভৌতিক মানে আসলেই ভৌতিক, অলৌকিক মানে আসলেই অলৌকিক। সো ইট ডাজন্ট ম্যাটার হাউ ইন্টারেস্টিং ইট ইজ, আমার মনে হয় ভয়ের এলিমেন্টস আমরা খুঁজে পাবো, তাই না? রাইট, আমি ওনার একটু শুনেছি, আমি ডট টিমের কাছ থেকে। আমার মনে হলো যে ইন্টারেস্টিং বলতে উনি যেটা বুঝিয়েছেন, আমরা সাধারণত ডরে যে ঘটনাগুলো শুনি এটার রেজাল্টটা পাই, ওনার ক্ষেত্রে হয়তোবা একটু ভিন্ন রকম কিছু একটা আছে। তো যাই হোক, আমরা শুরু করি এবার শুরু থেকে। ওকে। আচ্ছা, আমি ক্লাস 4 পড়ি তখন। আমাদের বাড়ির পাশে এই ফসলি জমি বলে, এই ফসলি জমির এক কর্নারে একটা গাছ ছিল, কাফেলা গাছ বলে আমাদের স্থানীয় ভাষায়। আচ্ছা এই গাছটা হলো গাছের ডাল রোপণ করলেই গাছ হয়, এরকম ধরনের টাইপের গাছ আর কি। আচ্ছা তো এই গাছটা মাটি থেকে 6-6.5 ফিট গজ উপরে 3 দিকে 3টা ঢাল গেছে। আচ্ছা তো আমি কি করছি, ওই 3 দিকে যে 3টা ঢাল গেছে এটার উপরে একটা কাঠ বসাইছি। আচ্ছা তা আমি ওখানে যাই বসতাম, গান টান শুনতাম, গান গাইতাম। স্কুল থেকে এসে ওটার উপরে আমি বসতাম সব সময়। মানে ওটা আপনার একটা নিজস্ব জগতের মতো ছিল? নিজস্ব জগতের মতো ছিল। আর ছোটবেলায় থেকে খুব গান পছন্দ করতাম। তখন ওই যে ওয়াকম্যান ক্যাসেট, মাটিতে ব্যাটারি থাকতো, উপরে আমি গান শুনতাম আর কি। আচ্ছা, তো আমরা ঘটনার দিনে যদি যাই, হ্যাঁ, ঘটনার দিকে ঘটনাটা ঘটে? ঘটনাটা ঘটে 3টার দিকে আনুমানিক। আচ্ছা, দুপুরবেলা। হ্যাঁ, দুপুরবেলা প্রচন্ড গরম। তো আমি স্কুল থেকে এসে আর না খেয়েই সরাসরি ওখানে চলে যাই। আচ্ছা, আমি ওখানে উঠে বসে বাতাস খাচ্ছি আর গান গাইতেছি। এমন সময় হঠাৎ করে দেখলাম দক্ষিণ দিক থেকে একটা মেয়ে আসছে, আমার পরিচিত। আচ্ছা, পরিচিত কিভাবে পরিচিত? পরিচিত মানে স্কুলে পড়ে। আচ্ছা, কিন্তু ও আসছে যে ওর আসার এক্সপ্রেশন, মানে প্রথম হেঁটে আসছিল, পরে আস্তে আস্তে দেখি মানে একদম বড়, অনেক আমার গাছ যে সমান এই সমান হয়ে গেছে, এবং তার চুলগুলো মাটির সাথে লেগে আছে। এবং সে কি তখন আপনার দিকে আসছে? হ্যাঁ, আমার দিকে আসছে, মানে তাকায় আসছে আমার কাছ থেকে 10 ফিট একটু ডিস্টেন্স। ডর মানে ভয়। 10 ফিট একটু ডিস্টেন্স। তখন আশেপাশে কোনো লোক ছিল না? আশেপাশে কোনো লোক ছিল না। আমি প্রচন্ড ভাবে তখন ভয় পেয়ে যাই। আমি বুঝতে পারছি যে এটা কোনো অস্বাভাবিক। তখনকার পরিস্থিতি যদি মনে করি, এখন আমার গাটা শিউরে ওঠে। শেষ পর্যন্ত কি করলেন? শেষ পর্যন্ত আমি ওখানে স্টিল ছিলাম অনেকক্ষণ যাবত। কতক্ষণ যাবত আমি বলতে পারতেছি না। পরবর্তীতে আমি নামতে পারতেছি না, আমার হাত পা কাঁপতেছে, বা কোনো কথাও বলতে পারতেছি, চিৎকারও করতে পারতেছি না। যে মেয়েটি কত দূর পর্যন্ত এসেছিল? এই আমার কাছ থেকে 10 ফিট ডিস্টেন্স হবে। আমার দিকে তাকায় আছে, এক চোটে তাকায় আছে। আচ্ছা, এখন আমি ওর দিক থেকে নজরও সরাইতে পারতেছি না, কাউকে কিছু বলতে পারতেছি না, সেন্সে আমার কোনো কিছু কাজ করতেছে না।
পরবর্তীতে আমি ওই গাছ থেকে আমি পড়ে যাই, পড়ে যাওয়ার পর নিচে একটা গাছের কাটা ছিল আর কি, ওটার মধ্যে আমার পা ঢুকে যায়। আচ্ছা, যে দাগটা আপনি দেখলেন আপনার হাঁটুতে। যে ডাক্তার এখনো আছে আমার। আর ওই মেয়েটা তখন তখন পরবর্তীতে আমাকে যখন ধরে নিয়ে যায়, আমার লোকজন পরবর্তীতে দেখে আমাকে সেন্সলেস অবস্থায়, পরবর্তীতে আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে। তখন আমি আর কাউকে কিছু বলিনি এই জন্য, কারণ মানে এটা অবিশ্বাস্য কথা, মানে trust আচ্ছা, করবে। এই মেয়েটাকে আপনি বলেছিলেন আপনার পরিচিত, সে আপনাদের স্কুলেই পড়তো, আপনার নিচের ক্লাসে। হ্যাঁ, নিচের আচ্ছা, ক্লাসে। তো ওনার সাথে আপনার এমনিতে এই ঘটনার পরে তারপরে আর দেখা হয়নি না, স্কুলে? এই ঘটনার পরে স্কুলে দেখা হয়েছে। স্কুলের মধ্যে আর একটা ঘটনা করছে, কিরকম? গোস্ত চুরির একটা খেলা আছে, মানে গ্রাম্য ভাষায় আমাদেরকে। আচ্ছা। তো আমরা খেলতেছি, তো তখন ওইটা নিয়ে যখন আমি দৌড় দিছি, দৌড় দিয়ে আমার যে জায়গা, ওই জায়গায় আমি আসবো। Right. আসার সময় সে আমাকে মানে ওদিক থেকে এসে ধাক্কা দিচ্ছে, আচ্ছা, ধাক্কা দিয়ে আমি চিত হয়ে পড়ে যাই। এখন আমার যে ফ্রেন্ডরা আছে তারাও দেখে অবাক যে আমি এভাবে পড়বো কেন, এটা তো পড়ার কোনো প্রশ্নই আসে না। হয়তো আমি পড়লে যদি স্লিপ করে পড়ি তাহলে কায়ত হয়ে পড়বো, বা এদিকে ঢলে পড়বো, ওদিকে ঢলে পড়বো, কিন্তু আমি সরাসরি পেছনে পড়ে গেছি। বুঝতে পারছি সুমন ঘটনাটা। আমি আসলে একটু ক্লিয়ার না, মানে উনি দৌড়াচ্ছিলেন সামনের দিকে, এবং সামনের দিকে যখন আমরা দৌড়াই তখন কিন্তু আমরা হোঁচট খেয়ে সামনের দিকেই পড়ে যেতে পারি, জি। বা দুই সাইডে কোনো এক সাইডে হঠাৎ করে যদি পা বেঁকে যায় বা একটু মোচড় আসে তখন আমরা দুই সাইডে বেঁকে যেতে পারি। কিন্তু ওনার ব্যাপারটা যেটা হচ্ছে, দৌড়াচ্ছে মানে যেদিকে উনি ফোর্স দিয়ে দৌড়াচ্ছে ঠিক তার অপোজিটে উনি পড়ে যান। উনি চিত হয়ে পড়ে হ্যাঁ, মানে সামনে থেকে দাঁড়িয়ে যদি কেউ কিছু ছিল ধাক্কা যে দেয়। আপনি কোনো কিছুতে স্লিপ খাওয়ার মতো পাড়া দিয়ে না না না, একদম শুকনা জায়গা, এবং ওখানে স্লিপ করার মতো কোনো ইয়ে নাই। আপনার বন্ধুরাও সেটা খেয়াল করে? হ্যাঁ, আমার বন্ধুরাও খেয়াল করছে। তারা যখন আমাকে প্রশ্ন করলো আমি তাদেরকে কিছু বলিনি, কারণ এটা তো মানে এটা বললে কেউ বিশ্বাস করবে, তারা তো ইনস্ট্যান্ট ছিল যায়। তারা কেউ দেখেনি ওখানে মেয়েটাকে? না, মেয়েটাকে কেউ দেখেনি। তারা জাস্ট দেখেছে আপনি পড়ে গেছেন। হ্যাঁ, পরবর্তীতে আমিও মেয়েটাকে দেখছি, ক্লাসে যখন গেছি আমি মেয়েটাকে দেখছি ক্লাস করতেছি। আচ্ছা, যেই মেয়েটা আপনাকে ধাক্কা দিয়েছিল পড়ে গেল, ওই মেয়েটাকে দেখছি আমি। যে মেয়েটাকে আপনি ওই গাছের সামনে দেখেছিলেন, Right. তাই না? সেই মেয়েটাই আপনার স্কুলে আপনার এক ক্লাস নিচে পড়ছে। জি। তো যেই মেয়েটা ধাক্কা দিয়েছিল তার সাথে আর আপনার ক্লাসের যে পরিচিত মেয়েটা, তাদের মধ্যে কোনো মিল বা অমিল খুঁজে পেয়েছেন কি? আশ্চর্য ঘটনা হলো সত্য, তার সাথে ওই মেয়েটার সাথে আমার কোনো ঝগড়াঝাটি হয়নি, আচ্ছা, কিছুই হয়নি। কিন্তু সে আমার সাথে কথা বলতো না, আমি তার সাথে কথা বলতাম, এবং তার সাথে যে মেয়েগুলা চলতো তাদেরকে সে নিষেধ করছে যে আমার সাথে যেন কথা না বলে। এবং আমার সাথে যে মেয়েটা কথা বলতো সে ওই মেয়েদের তার ইয়ে থেকে সে দূরে রাখতো। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে মেয়েটার কিছু না কিছু হলেও ইনভলভমেন্ট ছিল। রাইট, কোনো না কোনো ভাবে মানে আপনার উপর তার কিছু না কিছু একটা বিষয় ছিল, এবং খুব সম্ভবত সেই জন্যই এই মেয়েটার বেশ ধরেই কোনো কিছু, আমার ধারণা হচ্ছে যেই গাছটার কথা উনি বললো না, যে ওখানে হয়তোবা চাচ্ছিল না যে উনি ওখানে বসুক, ওই জায়গাটা ওনার নিজের জগৎ যেটাকে বানিয়েছিল, হয়তোবা এই জগৎটাতে আরো কারো দখল রয়েছে। দ্যাট ইজ আ ভেরি গুড পয়েন্ট। পরবর্তীতে আমার ভাই ওই গাছটা কেটে ফেলছে। ওকে, যাই হোক, এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টোরি যেটা আমরা শুনলাম এই মাত্র। জি। তো আর কোন ধরনের কোন এক্সপিরিয়েন্স কি আপনার আছে? আর একটা এক্সপিরিয়েন্স আছে, যেটা আমার ভাইয়ের বাসা মিটফোর্ডে। ওকে। তো মিটফোর্ডে আমার ভাইয়ের একজন হুজুর আছে, তখন আমি হুজুরকে চিনতাম না। আমি ভাইয়ের বাসায় গেলাম, ভাই বললো যে হুজুর আসছে, দোয়া টোয়া হবে বাসার মধ্যে। ওকে। তো ভাইয়ের অনেক বন্ধুরা আছে, ওরাও আসছে, আর ভাই আছে, আমি আছি, এরকম করে আমরা 10-12 জন হবে আচ্ছা, নামাজ পড়ে দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। তখন ডিম লাইট জ্বালানো ছিল। আমরা দোয়া শেষে একটা বাতাসের শব্দ পেলাম। বাতাসের শব্দ পেলেন কি, মানে ঘরের আসবাবপত্র কোনো ধরনের কোনো পরিবর্তন লক্ষ্য করেন? জাস্ট শুধু শব্দটাই? জাস্ট এই তুফান হলে বাতাস হলে যেরকম আমরা একটা আচ্ছা, শুধু শব্দটাই ওইরকম একটা এনভায়রনমেন্ট ফিল করছি, বাট আমাদের গায়ে লাগে নাই, আচ্ছা। বা আমার গায়ে লাগে নাই। কিন্তু আমি ফিল করছি যে বিল্ডিং মানে ঝড় বৃষ্টি হলে যেরকম একটা খানিকের জন্য মানে 4-5 সেকেন্ডের জন্য ওইরকম একটা এনভায়রনমেন্ট ফলো করছি। ওকে, তারপর পরবর্তীতে যখন মুনাজাত শেষ, পরে হুজুর বললো লাইট জ্বালান, লাইট জ্বালায় দেখি আমাদের সামনে অনেকগুলা খেজুর। আচ্ছা, তারপরে আমরা ওই খেজুর গুলা খেয়েছি। মানে আপনি বলতে চাচ্ছেন আপনারা যখন দোয়া শেষ করলেন বা শুরু করলেন তখন থেকে খেজুর আসা পর্যন্ত সেই রুমে কেউ ঢোকেনি? সে রুমে কেউ ঢুকেনি, এবং এই খেজুর মানে আমার লাইফে তো অনেক খেজুর খেয়েছি, কেন এইরকম একদম গাছ থেকে, গাছের ডাল সহ। গাছের ডাল সহ? আশ্চর্য বিষয় হলো যে গাছের ডাল সহ খেজুর গুলা, একদম গাছের ডাল সহ। ওই সময়তে তো আপনি যেটা বললেন যে ডিম লাইট জ্বালানো ছিল, জি। সো কেউ যদি আসা যাওয়া করতো, এটা হয়তোবা সবার চোখে পড়ার এই বিষয় ছিল। জি জি জি। আমি এই জিনিসটা খুব অবাক হলাম, একেবারে গাছের ডাল সহ। খেজুরের গাছ তো মানে ওভাবে ডাল সহ আমি কোনোদিন পাইনি হাতে।
Right, আমি আসলে এই জিনিসটা আমি শুনেছি, আমি একটা মুন্সিগঞ্জের একটা এলাকা আছে, ওখানকার একজন সাধক আছেন, তো উনি নাকি যে কাজটা করে থাকে যে রাস্তা দিয়ে উনি চলার সময় অনেকটা মানে গড়িয়ে গড়িয়ে চলে এবং সেটা দিয়ে কোনো এক পুকুরে নেমে যায়, গড়িয়ে গড়িয়ে পুকুরে নামে, সেখান থেকে বিভিন্ন ধরনের ফল ফ্রুটস সে তুলে নিয়ে আসে, যেটা বাংলাদেশে অন্তত অ্যাভেলেবেল না, আর বিশেষ করে ওই গ্রামে তো নাই। তো আমি যদিও নিজে চোখে দেখিনি, তবে এই জিনিসগুলা যতক্ষণ পর্যন্ত চোখে না দেখা যায় আসলে বিশ্বাস করা অনেক ডিফিকাল্ট। আমার যদি আপনাদের কাছে তো অনেক এক্সপিরিয়েন্স আছে, অনেক পজেস্ট লোক আছে, অনেক আছে, আপনারা এইরকম একটা ঘটনা আমাকে বলেন যেটা করে আমি হুজুরের মাধ্যমে সরাসরি হুজুরকে নিয়ে আসবো, আপনারা সরাসরি এক্সপেরিমেন্ট করতে পারবেন। উনি চাচ্ছে যে আমরা সেই যেই হুজুরের পেছনে উনি নামাজ পড়ছিলেন বা দোয়া আমি মাহফিলটা চাচ্ছি হচ্ছিল, যে হুজুরকে উনি চাচ্ছে সেই হুজুরকে দিয়েই আমাদের সামনে পজেসড কাউকে নিয়ে এসে তার ভেতর থেকে জিন বের করে দেখাবেন ডিরেক্ট। ওকে, এটা যদি আমরা সেরকম কাউকে পাই যারা ইন্টারেস্ট আছে, তারা চায় যে হেল্প করুক, সেক্ষেত্রে হয়তোবা আমরা জানি না সেটা কতটুকু পসিবল, আমরা পারবো কিনা। রাইট, আমরা চেষ্টা করবো, বাট এখানে মানে কিছু মানসিক ব্যাপার, কিছু বোঝার ব্যাপার, কিছু জিনিসকে প্রমোট করার ব্যাপার চলে আসছে। যখন নকল একটা জিনিস হয়, নকলটা যদি বেশি মাত্রায় হয়, সেটার মাঝখানে আসল একটা কিছু আসলেও সেটা নকল হয়ে যায়, নকলেরই রূপ ধারণ করে, বা মানুষ সেটাকেও ওকে, নকল। আমরা একটা জিনিস করতে পারি, আমি আর রেহান একদিন ওই হুজুর যদি কাউকে পজেস্ট কাউকে যদি সে এই কাজটা তার ট্রিটমেন্টটা করে থাকে এবং সেটা যদি আপনি জেনে থাকেন, আমরা আশা করব যে আপনি আমাদেরকে ইনফর্ম করবেন, Right. দেন আমি আর রেহান ওখানে উপস্থিত থাকতে চাই, আমরা এটা হলে সবচেয়ে ভালো হয়। অবজার্ভ করতে চাই যে আসলে জি। কি ঘটে প্রকৃত। উইথ রেকর্ডার এন্ড ভিডিও ক্যামেরা, রাইট, সেটা দেখতে চাই, আসলে দেখতে চাই। তাহলে এরকম একটা মানে আমি প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স করছি এরকম একটা ঘটনা বলি। প্লিজ। আমার শিক্ষক মানে আমি যে প্রতিষ্ঠানের লেখাপড়া করছি আর কি, ওই প্রতিষ্ঠানের শিক্ষক, বা আমি ওনার ছাত্র ছিলাম না। আচ্ছা। উনি হচ্ছে আমার ফ্রেন্ডের এক ভাই। তো ওনার মাধ্যমে আমি জানতে পারি যে ওনার এই সমস্যা, মানে ওনার মেন্টালি সমস্যার প্রবলেম ছিল আর কি। আমি বিষয়টা হুজুরকে অবহিত করি আচ্ছা। যে হুজুর এরকম একটা লোক আছে, ওনার এই প্রবলেম, আপনি কি একটু দেখবেন? তখন ওনার নাম নিল, বাবার নাম নিল, ওনার নাম নিল, নেওয়ার পরে পরের দিন রেজাল্ট দিল যে ওনাকে আসলে জিনে ইয়ে করছে। এখন কি করতে হবে বললো, ওগুলাকে ধরতে হবে, তারপরে ওনার পরবর্তী চিকিৎসা নিতে হবে আর কি। আচ্ছা। তো ওনাকে ধরতে হলে তাহলে কি করতে হবে, উনি যেখানে আছে সেখানে যেতে হবে, আচ্ছা। সেখানে গিয়ে তারপর ধরতে হবে। পরবর্তীতে আমি ওনার ভাইকে অবহিত করলাম যে জিনিসটা, যে এরকম একটা ইয়া আছে, তা আপনি কি বলেন? তো উনি ওয়েলকাম করলো। আমরা গেলাম, চাঁদপুরে গেলাম। তো চাঁদপুরে যাওয়ার পরে ওখান থেকে ফরিদগঞ্জ গেলাম, ফরিদগঞ্জ শহরে উনি থাকে আর কি প্রপারি। তো আমরা মোটামুটি এশার পরে গেছি, বাট এশার নামাজের পরেই মূল কাজটা শুরু হইলো আর কি। যে হুজুরে কি পড়লো, ওনার প্রসিডিউর উনি শুরু করলেন। ওনার প্রসিডিউর উনি শুরু করলেন। তো আমরা যেই রুমে নামাজ পড়ছি, রুমটা সম্পূর্ণ আটকানো ছিল, মানে একটা যে তেলাপোকা ঢুকবে সেই পসিবিলিটিও নাই রুমের মধ্যে, আর একদম কিছু নাই, চেয়ার টেবিল কিছু নাই, নামাজের জায়গা আর কি, সোজা কথা। কিছুক্ষণ পরে হুজুর বললো যে লাইটটা জ্বালান। লাইটটা জ্বালায়া মানে মোবাইলের লাইট দিয়ে এদিক সেদিক খুঁজতেছে, মানে কিছু দেখা যাইতেছে না। তখন হুজুর আমাকে বললো ভালো করে দেখেন। তখন আমি লাইট দিয়ে দেখি এত বড় এক সাপ ঠিক আমার পিছনে, তখন আমি ভয় পেয়ে যাই। মানে কি অবস্থা? সাপ আর কি, কি সাপ? জ্যান্ত সাপ। কি পড়ে আছে, বসে আছে, বা কিরকম? ওইভাবে মানে উপর দিকে উঠতেছে। আচ্ছা। পরবর্তীতে আমি তো ভয় ভয় এদিকে চলে আসছি, পরে হুজুর ওটাকে ধরছে। আচ্ছা, সাপটাকে ধরেছে? সাপটাকে ধরছে, ধরার পরে বললো যে একটা কিছু আনেন। তারপরে বললো আরো কিছু থাকতে পারে। কি থাকতে পারে বললো, এটা তো আমি বলতে পারি না, হয়তো কচ্ছপ অথবা বিড়াল এই টাইপের কিছু থাকতে পারে। হ্যাঁ, একটু পরে দেখলাম ওই কর্নারে একটা কচ্ছপ, গায়ের মধ্যে পানি। আচ্ছা আচ্ছা, গায়ের মধ্যে পানি, কচ্ছপ, এত বড় কচ্ছপ। পরে ওই দুইটাকে ধরলো, একটা ইয়ের ভিতরে রাখলো, রাইখা তারপরে হুজুর বলছে যে আমি রাতে আগামীকাল এটা রেজাল্ট দিব। আচ্ছা। কি আছে দেখার পরে পরবর্তীতে বললো যে ওনাকে জিনে আক্রমণ করছে, তো আরো কিছু ইয়ে আছে, এটা সঙ্গপঙ্গ আছে, ওদেরকে ধরতে হবে এবং ওদেরকে মারতে হবে। আচ্ছা। হুজুরে আরেকটা ঘটনা বলি, যেটা প্র্যাকটিক্যাল। ওই জিনিসগুলোকে কি করলো, যে সাপ আর কচ্ছপের কথা যে বললেন আলটিমেটলি ওটা হুজুর নিয়ে আসছে, হুজুর নিয়ে চলে গেছে, ওটার জানেন? আমি হুজুর সহ আসছি, আমি হুজুর সহ গেছি এবং হুজুর সহ আমি আসছি। ওকে, তো হুজুর এটা নিয়ে কি করেছে? এটা দিয়ে রাতে হুজুরে কি করছে সেটা তো আমি আচ্ছা এমনি বললো আর কি। এটা উনি ওনার মতন ওনার পরীক্ষা নিরীক্ষা চালাবেন এবং একটা রেজাল্ট চালাবেন এবং জবাব নিল, যেগুলো আছে। আলটিমেটলি ওই লোকটার এখন কি অবস্থা, যার বাসায় নিয়ে যাওয়া হয়েছিল নাকি?
ওই লোকটার সমস্যা হয়েছে, মানে এখন চূড়ান্ত ভাবে আর হুজুরও সময় পাই নাই, চিকিৎসা ওইভাবে করা হয় নাই আর কি। আচ্ছা ওটা ওই অবস্থায় আছে, তো ওই লোকের এখন আগের চেয়ে একটু ভালো অবস্থা। আচ্ছা প্রিয় লিসেনার, শুনলেন আরেকটি ভয়ানক ঘটনা। আপনারা যদি চান আপনাদের সাথে ঘটে যাওয়া ভয়ানক ঘটনাটি আমরা পড়ে শোনাই, তাহলে আমাদের মেল করতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfounder@gmail.com। এখানে আপনার সাথে ঘটে যাওয়া ভয়ানক ঘটনাটি আমাদের পাঠিয়ে দিন এবং আমরা চেষ্টা করব পরবর্তী শোতে আপনার ঘটনাটি তুলে ধরার। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।